ক্যান্টিনে প্রবেশপথে প্রফেসরকে দাঁড়িয়ে থাকতে দেখে কামিনীর মুখে ক্রোধ মুহূর্তে ভয়ে রূপ নেয়। হাত পা ধীরে ধীরে শীতল হয়ে আসে। রমণী ফর্সা মুখটি থেকে রক্ত সরে গিয়ে তার ফ্যাকাশে হয়ে ওঠে। এ সময় তো প্রফেসরের ক্লাস থাকার কথা, উনি এখানে কি করছেন? সাবিয়া আর রিয়াও রক্তশূন্য মুখে তাকিয়ে থাকে। প্রফেসর গম্ভীর স্থির পদক্ষেপে এগিয়ে আসেন কামিনীদের দিকে। নিস্তব্ধতা ক্যান্টিনে ফ্লোরে তার প্রতিটি পায়ের শব্দ স্পষ্ট হয়ে ওঠে। প্রফেসরকে এগিয়ে আসতে দেখে স্নেহা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। উপস্থিত চারজনের মাঝে এক মুহূর্তে একমাত্র সেই আত্মবিশ্বাসী প্রফেসর স্নেহার পাশে এসে থামে। হঠাৎ এত কাছে দাঁড়িয়ে পড়ার প্রভাব স্নেহার উপর পড়ল কিনা তা বলা মুশকিল। প্রফেসর রাশভারী কণ্ঠে বললেন, মিস স্নেহা, সে সরি টু মিস কামিনী। হঠাৎ প্রফেসরের এই কথা চারপাশে এক ধরনের স্তব্ধতা নেমে আসে। সবাই ভেবেছিল আজ কামিনী, সাবিহা আর রিয়া শান্তি পাবে, কিন্তু স্নেহা প্রফেসরের কথায় কামিনীর মধ্যে খানিকটা আত্মবিশ্বাসী ফিরে আসে। সে দুহাতে একে অপরের সাথে জড়িয়ে বুকের কাছে রেখে দাঁড়ায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে সামান্য রূপের হাসি। স্নেহার আত্মবিশ্বাসী ভঙ্গিতে হালকা করে মাথা নেড়ে প্রফেসরের পাল্টা প্রশ্ন করে, স্যার আপনি কি বলছেন? আমি বুঝতে পারিনি, দয়া করে আবার বলুন। প্রফেসর ঋত্বিক আর স্নেহার মাঝে তখন শুধু একটা চেয়ারের দূরত্ব। ঋত্বিক সেই চেয়ারের ওপর হাত রেখে স্নেহার দিকে ঝুঁকে আসেন। স্যাট সো স্যাড সরি টু মিস কামিনী। প্রফেসরকে এভাবে দাঁড়াতে দেখে কামিনীর শরীর ঈর্ষার্য জ্বলে ওঠে। স্নেহার দুরকম পিছনে সরে যায়। প্রফেসরের সোজা হয়ে দাঁড়িয়ে তাদের মাঝখান থেকে চেয়ারটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর স্নেহার দিকে আরও এক পা এগিয়ে আসে। তার প্রত্যেকটা পদক্ষেপে রাগ ঝরে পড়ে। স্নেহাকে এখনও নিরুত্তর দেখে প্রফেসরের দাঁতে দাঁত চিপপিষে বলে ওঠে, গেট লস্ট। শব্দ দুটো আবারও স্নেহার কাছে আঁকড়ে পড়ে। স্নেহা নিজের জায়গা তখনও আর অটল, তবে ভেতরে আত্মবিশ্বাস এখনও ক্রোধ রূপ নিয়েছে। সে খানিকটা ঝেঁপে ওঠে। চোখের কর্নিশে জমে থাকা জল গড়িয়ে পড়তে শুরু করে। নির্বাক দৃষ্টিতে ঋত্বিকের দিকে তাকিয়ে থাকে সে। প্রফেসর শক্ত হাতে স্নেহার হাত ধরলেন। কোনো বাক্য ব্যয় না করে তাকে টানতে টানতে ক্যান্টিন থেকে বের করে দেন। প্রফেসরের বড় বড় পুরুষালী কদমের সঙ্গে তাল সামলাতে না পেরে স্নেহা খানিকটা সামনে ঝুঁকে পড়েন। তার হাত থেকে ব্যাগটা নিচে মাটিতে পড়ে যায়। স্নেহা নিজেকে সামলে প্রফেসরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেন। সামনে এগিয়ে গিয়ে ব্যাগটা তুলে ধুলো ঝেড়ে পরিষ্কার করে। তারপর কাঁধে তুলে নিয়ে প্রফেসরের দিকে তর্জনীয় তাক করে বলেন, আপনার মিস কামিনী আর আপনার এই 2 পয়সার কলেজ নিয়ে আপনি থাকুন মিস্টার প্রফেসর। যেখানে ন্যায় নেই সেখানে আমার মতো কৃতি শিক্ষার্থী থাকা মানায় না। আপনাদের মতো সো কলেক্ট প্রফেসরদের জন্য শুধু মডার্ন কামিনী চাই। এই বলে স্নেহা সোজা কলেজের গেট দিয়ে এগিয়ে যায়। প্রফেসরের দৃষ্টি তখনও স্নেহার প্রশাস্তে প্রাণে স্থির। হঠাৎ নিজের কাঁধে কারো ছোঁয়া অনুভব করতেই তিনি পেছনে ফিরে তাকায়, আর পর মুহূর্তে কামিনীর গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দেন। থাপ্পড়ের ব্যাগে কামিনীর পাশে টেবিলের ওপর উল্টে পড়ে। কামিনী পিছু পিছু সাবিয়া আর রিয়াও এগিয়ে আসছিল, কিন্তু দিনের আলোয় এমন দৃশ্য দেখে তারা আচমকায় থেমে যায়। নিজের জায়গাতেই জমে যায় পা। প্রফেসর এগিয়ে আসে কামিনীর চোয়াল শক্ত করে চেপে ধরেন। দাঁতে দাঁত চেপে হিসফিসিয়ে বললেন, তোর এই চেহারাটা অনেক সুন্দর, তাই না? কি লাবণ্য! তিনি হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা ছুরিটা তুলে নিয়ে আস্তে আস্তে কামিনীর গালে স্নাইড করল। কামিনী ভয়ার্ত দৃষ্টি, সে ছুরি মাথায় আটকে আছে। আমার অনেক দিনের ইচ্ছে এই চেহারা থেকে একটা। ইচ্ছে করেই তিনি একটু সাসপেন্ড নেন, একটা করে চামড়া তুলে নেন। এরপর বাকি অংশ অ্যাসিড। অ্যাসিড না, অ্যাসিড দিলে তো খুব দ্রুত গলে যাবে, তাই না? তার চেয়েও আমি বরং একটু ওল্ড ক্লাস শান্তি দেই। এক বাটি লবণের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে, তার সঙ্গে তো মতো আগুন সুন্দরীর জন্য হট চিনি সস যোগ করে
তোর চেহারা লাগিয়ে দেব, তারপর আধা ঘন্টা মেরিনেট করব। কি বলিস? আইডিয়াটা ভালো না? প্রফেসরের বলা প্রত্যেকটি শব্দের সঙ্গে সঙ্গে কামিনীর হৃৎপিণ্ড বেড়ে যাচ্ছিল। তার হাতের চাপে কামিনীর গালে মাংস দাঁতের সঙ্গে লেগে কেটে যাচ্ছিল। তবুও প্রফেসর এক চুলও নড়ল না। কিছুক্ষণ পর চোয়াল ছেড়ে দিয়ে তিনি সাবিহা আর রিয়ার দিকে তাকায়। শান্ত অথচ হিম শীতল কণ্ঠে বললেন, থাপ্পড়ের স্পিডটা মনে আছে তো? সাবিহা আর রিয়ার সঙ্গে সঙ্গে নিজেদের গাল টেনে ফেলে। ভিতর কণ্ঠে কোনো শব্দ না করে শুধু হা সূচক মাথা নাড়ে। প্রফেসর ছুরিটা টেবিলের উপর ছুঁড়ে ফেলল। কামিনী দ্রুত টেবিলের উপর থেকে সোজা হয়ে বসে। তার শ্বাস দ্রুত বেড়েই চলেছে, কিন্তু পকেট থেকে টিস্যু বের করে হাত এবং কাঁধের যেখানে কামিনীর স্পর্শ লেগেছে সেগুলো মুছতে শুরু করেন, যেন কোনো নোংরা লেগে আছে। এরপর টিস্যুটাকে জ্বলন্ত থাকা মোমবাতিদের উপর ফেলে দিয়ে ক্যান্টিন থেকে চলে যান। কামিনীর দৃষ্টি জ্বলন্ত টিস্যুটার দিকে স্থির। টিস্যুর কারণে বেড়ে ওঠা আগুনের মাঝে প্রফেসর কেন যে এক জ্বলন্ত দান মনে হচ্ছিল তার। বাইরে তখনও দিনের আলো বিরাজমান, প্রকৃতিও তার স্বাভাবিক নিয়মে ব্যস্ত। সময় এগিয়ে চলে নির্বিঘ্নে, কিন্তু সেই আলোর আড়ালে, চোখের আড়ালে জন্ম নেয় অন্য এক জগৎ। আন্ডারওয়ার্ল্ডের অন্ধকারে বেড়ে ওঠা কিছু আড্ডাখানা, যেখানে রাতে কোনো শেষ নেই আর নৈতিকতা কোনো ঠিকানা নেই। দেশ বিদেশি সব ব্র্যান্ডের হুইস্কি, বিয়ার, ড্রাগস, সব ধরনের নেশাজাত দ্রব্য সেখানে সহজলভ্য। আইনের চোখের বাইরে থাকা এক নিষিদ্ধ উৎস। আর ক্লাবগুলো প্রধান আকর্ষণ নারীদের দেহ, তার তো থাকেই। অর্ধনগ্ন নারীরা রঙিন স্ফটিক আলোয় নিজেদের আবেগময়ী রূপ ফুটিয়ে তোলে। শরীরগুলো নাচের তোলে আরও আকর্ষণীয় হয়ে ওঠে, আর তাদের শরীরের দিনে কুকুরের মতো লালসা ভরা চোখে তাকিয়ে থাকে ক্লাবের অগত ক্ষমতাধারক কাস্টমাররা। ক্লাবের স্বাভাবিক কার্যক্রম তখনও অব্যাহত। উচ্চ শব্দে বাজতে থাকা গান, মদে গ্লাসে গ্লাস ঠেকায়, নেশাজাত দ্রব্যের আধার ব্যবহার, সব মিলিয়ে এক উত্তপ্ত বেপরোয়া পরিবেশ। হঠাৎ করে ক্লাবের সবচেয়ে দামি কর্নারে সোফায় থেকে এক মধ্যবয়স্ক লোক তীব্র চিৎকার সবকিছুই থামিয়ে দেয়। মুহূর্তেই মধ্য ক্লাবের সব আলো জ্বলে ওঠে। নিকৃষ্ট এক ঘটনা নারীর সাক্ষী হয়। সোফাটিতে তখন এক অর্ধনগ্ন নারী বসেছিল। লোকটির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ব্যস্ত সে, কিন্তু আচমকা লোকটি ঘরের কাছে কোনো ধরনের কিছু আঘাতে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। নারীটি আতঙ্কে দ্রুত সরে যায় পিছনে। দেহটির ওপর ঝাঁপিয়ে পড়ে কালো এক পেশাধারী পুরুষ হাতে ধারালো অস্ত্র দিয়েছে, বারবার আঘাতে করতে থাকে নির্মম ও নিষ্ঠুরভাবে। প্রতিটি আঘাতের সঙ্গে লাল বর্ণ নেনতা তার মুখে ছিটে আসে। ঘটনাটি আরও ভয়াবহ হয়ে ওঠে, আর ক্লাব জুড়ে ছড়িয়ে পড়ে স্তব্ধতা আর আতঙ্ক। হঠাৎ নিজের সামনে এমন নিকৃষ্টতা হত্যাকাণ্ড দেখল লোকটির সঙ্গে থাকা স্নায়ুটি শুরুতে ভয়ে চুপ থাকলেও এরপর হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করে। মেয়েটির কান্নার আওয়াজ যে হত্যাকারীর হাত থেমে যায়। সে চোখ বন্ধ করে ফেলে, তার মুখ জুড়ে স্পষ্ট বিরক্ত রোধ রেখা। পেছনে ফিরে মেয়েটির চোখে চোখ রেখে হাতে তর্জনীয় ঠোঁট ঠেলিয়ে চুপ থাকা ইশারা করে সেবিকৃত ভঙ্গিতে হাসে। মেয়েটি তার দিকে তাকাতে ভয়ে কেঁপে ওঠে। হত্যাকারীটি পিয়ার্সিং করা চোখে ভ্রু কুঁচকে চুয়ে রক্ত ঝরছে, তার পুরো মুখটি জুড়ে রক্ত ছাড়াছড়ি। মেয়েটি আতঙ্কে চুপ হয়ে যায়, হাত দুটো দিয়ে নিজের মুখ চেপে ধরে, যেন কোনো শব্দ বের হয় না। একদিকে হত্যাকারী আবারও নিজের কাজে মগ্ন হয়ে পড়ে। এবার তার ঠোঁটে সন্তুষ্ট আর ক্রোধে ফোটে পড়া এক অদ্ভুত হাসি। প্রায় 30 মিনিট আগে স্নেহা কলেজ থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু এখনও বাড়ি যায়নি। কলেজের পাশে পার্টিতে এসে বসেছে সে। আজ সাদিয়ার শিফট নেই, তাড়াতাড়ি বাসায় গেলে সে সন্দেহ করবে। তাই স্নেহা পার্কে খানিকটা সময় কাটিয়ে তারপর বাসায় ফেরাটাই ঠিক মনে করেছে। দুপুরের সময় পার্কে থাকার বিভিন্ন গাছের আড়ালে অবডালের প্রেমিকারা একান্ত সময় কাটাচ্ছে। এতগুলো জোড়ার মাঝে শুধু একটি গাছের নিচে একা বেঞ্চে একাই বসে আছে স্নেহা। পাশে রাখা ব্যাগটি হাঁটুতে কোনো ঠেলিয়ে 2 হাতে মুখ আড়াল করে রেখেছে সে। তার মস্তিষ্কে এখন শুধু প্রফেসর ঋত্বিক
ব্যবহারটাই ঘুরপাক খাচ্ছে। কামিনীরা এমনই, এটা স্নেহা অনেক আগেই জানে। এমনকি নিজের চোখে বহুবার দেখেছে তাদের হাতে অন্যরা কীভাবে অপমানিত হয়েছে, তাই তাদের আচরণে সে তেমন কষ্ট পায়নি। কিন্তু প্রফেসর তো একজন বিচক্ষণ মানুষ, তবে তিনি কিভাবে স্নেহার কথায় এবারও না শুনে এমন আচরণ করতে পারলেন? নিঃশব্দে তার চোখে কর্নি বয়ে জল গড়িয়ে পড়ে। পার্কে সবসময় বাজে ছেলেরা আড্ডায় থাকে, কোনো একাকী মেয়ে পেলেই তাকে উত্ত্যক্ত করে তাকে। আর স্নেহাকে অনেকক্ষণ একা দেখতে পেয়ে তারা একদিকে ওদিকে আসে। তোরা কলেজ পালিয়ে এসে এখানে কি করছো সোনামণি? হঠাৎ কারো এমন বিকৃত আওয়াজ শুনে স্নেহার মাথা তুলে তাকায়। একে একে 5 জন ছেলে স্নেহার সামনে এসে দাঁড়িয়ে তাকে ঘিরে ফেলে। আহারে মামুনি, ব্রেকআপ হয়েছে বুঝি? তোমার প্রেমিকা ধোঁকা দিয়েছে? স্নেহার হাত পা ঠান্ডা হতে শুরু করে। জীবনে কখনো সে এমন পরিস্থিতির শিকার হয়নি। তার হৃৎস্পন্দন দ্রুত হতে থাকে, কপাল বয়ে হালকা ঘামের বিন্দু তৈরি হয়। সে ঢোক গিলে গলায় ভিজিয়ে কিছু বলতে যাবে, তার আগে আরেকটি মেয়েলি কণ্ঠে শোনা যায়, এক্সকিউজ মি। ছেলেগুলো বিরক্ত হয়ে পেছনে ফিরে মেয়েটির দিকে তাকায়, কিন্তু মেয়েটিকে দেখা মাত্রই তারা আবার স্নেহার দিকে তাকিয়ে বলে, আপু না, আম্মু দুঃখিত, আমরা তো আপনার ছেলের মতোই, প্লিজ ক্ষমা করে দিন। স্নেহা কোনো উত্তরে অপেক্ষা না করেই ছেলেগুলো পালিয়ে যায়। স্নেহা অবাক হয়ে তাদের পালাতে দেখে, কিন্তু কারণটা বুঝতে পারে না। আর এই মেয়েটি বা কে? এতক্ষণ লম্বা ছেলেগুলোর আড়ালে মেয়েটিকে ভালো করে দেখা যায়নি। এখন সে স্পষ্ট 23-24 বছরের একটি মেয়ে, দেখতে আগুন সুন্দরী। তার কোলে রয়েছে প্রায় 1 বছরের একটি ছেলে। স্নেহা আরও অবাক হয়, মেয়েটির মধ্যে তো অদ্ভুত কিছুই নেই, তবুও ছেলেগুলো পালালো কেন? হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি একটি স্প্রে বোতল বের করে নাকের সামনে স্প্রে করে দেয়। ধীরে ধীরে স্নেহা ব্রেঞ্চের উপর ঢলে পড়তে গেলে মেয়েটি তার একটি হাত ধরে তাকে দাঁড় করিয়ে রাখে। এরপর কোলে থাকা বাচ্চার দিকে ইশারা করে একজন মহিলা এসে বাচ্চাটিকে নিয়ে যায়। মেয়েটি স্নেহাকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নেয়, এরপর হাঁটতে শুরু করে। মেয়েটি পার্কে একপাশে দাঁড় করিয়ে রাখা একটি মার্সেন্ডিজ এর দিকে এগিয়ে গেলে একজন গার্ড এসে দরজা খুলে দেয়। মেয়েটি সাবধানে স্নেহাকে ভেতরে বসিয়ে দেয় এবং স্টেবেল লাগিয়ে দেয়। এরপর নিজের অন্য পাশে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। স্টেবলেট বেঁধে গাড়ি চালানো শুরু করতে গেলে তার চুলের আড়ালে লুকিয়ে রাখা কানের ব্লুটুথ শব্দ ভেসে আসে। লিসা। মেয়েটি ড্রাইভ করতে করতেই উত্তর দেয়, স্নেহা এখন আমার সাথেই আছে বস। লিসার উত্তরে লোকটি মুখে সন্তুষ্টর হাসি ফুটে ওঠে। সেবা হতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিজের পিয়াসিং করা ভ্রু খানিকটা ঘষে। দ্রুত ফ্লডে এসো। ওকে বস। লিডার হালকা হেসে ঘুমান্ত স্নেহার দিকে তাকায়, এরপর গাড়ি স্পিড বাড়িয়ে দিয়ে ফ্ল্যাটের দিকে এগোয়। কলিং বেলের আওয়াজ শুনতে পেয়ে সাদিয়া দ্রুত দৌড়ে এসে দরজা খুলে দেয়। রাব্বি সাদিয়াকে দেখে হাত ধরে রাখা KFC এর প্যাকেটগুলো আর একটা গোলাপ ফুল তার সামনে ধরে, কিন্তু সাদিয়া সব কিছুই উপেক্ষা করে রাব্বির বুকে ঝড় গতিতে আগুনে পড়ে। আচমকায় সাদিয়া এমন অলঙ্ঘিতের জন্য রাব্বি প্রস্তুত ছিল না, ফলে সে নিজের জায়গা থেকে কয়েক পা পিছিয়ে যায়। রাব্বি, আমার স্নেহা কোথায়? রাব্বি, বলো না, তুমি ওকে দেখেছ? সাদিয়া কাঁদতে কাঁদতে রীতিমতো হিকচিক তুলে ফেলেছে। রাব্বি কিছুই বুঝতে পারছে না। সে সাদিয়াকে বহু শক্ত করে ধরে তাকে নিজের সামনে দাঁড় করিয়ে বলেন, রিপিট কর আবার, আমার স্নেহা কি হয়েছে? সে সাদিয়ার চোয়াল চেপে ধরে তাকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে দেয়। সাদিয়া আবারও কাঁদতে কাঁদতে একই কথা বলে, ও আজকে বাসায় ফেরেনি। রাব্বি সাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। সাদিয়াকে এক হাতে জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে। সাদিয়া রাব্বিকে বলে, আমি সব জায়গায় খোঁজ লাগিয়েছি রাব্বি, ওর ক্যাব ড্রাইভারকেও জিজ্ঞেস করেছি, কিন্তু উনি বলেছেন আজকে নাকি স্নেহা কলেজ থেকে বেরই হন নাই। তুমি বরং কলেজে খোঁজ লাগাও রাব্বি।
আমার স্নেহাকে খুঁজে আনো। রাব্বি সাদিয়ার মাথাটা নিজের বুকে চেপে ধরে। আহ আহ। ঘুমের মাঝে স্নেহা খানিকটা ব্যথা তুল্য আওয়াজ করে। মাথাটা কেমন ভারী হয়ে আছে। সে খানিকটা ঘুরে শোয়ার চেষ্টা করে, কিন্তু হচ্ছে না। বিরক্তিতে ধীরে ধীরে চোখ খুলে চারদিকে অন্ধকার দেখে স্নেহা মনে হয় রাত এখনো শেষ হয় নাই। মাথাটা এত ভারী কেন? তার মনে হচ্ছে পিঠ ব্যথা জমে গেছে। আবারও নাড়াচাড়া করার চেষ্টা করতে হাতে টান পড়ে। সে মাথা তুলে উপরের দিকে তাকায়। আস্তাগফিরুল্লাহ। আমার হাত কে বেঁধেছে? স্নেহার দৃষ্টিতে আসে তার বোর্ডের হেডবোর্ড তো এমন না। সে মাথা ঘুমিয়ে তাকিয়ে দেখতে পায় কুচকুচে অন্ধকার একটা রুম। তবে পাশে বেডসাইড টেবিলের উপর ফোন চার্জ থাকায় তার আলোকে খাটের উপরের অংশ খানিকটা অদৃশ্যমান। স্নেহা নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়। কাম ডাউন স্নেহা, হয়তো আমি ভাইয়া আপুর রুমে ঘুমিয়েছি। স্নেহার ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ আসে। তার সামনেই দৃশ্যমান হয় শক্তপোক্ত একটা পুরুষাঙ্গীন শরীর। লোকটি পেছন দিকে থেকে আলো আশায় তার চেহারা স্পষ্ট নয়। নিজেকে এভাবে হেডবোর্ডের সঙ্গে বাঁধা দেখে তার ওপরে ঘরে তোয়ালে পরা এক অর্ধনঙ্গ পুরুষের দেখে স্নেহা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। সে ভাস্কর্য কণ্ঠে প্রকাশ করে, কে কে আপনি? লোকটি কোনো উত্তর দেয় না। সে ধীর পায়ে স্নেহার দিকে এগিয়ে আসে। স্নেহা উঠে বসার চেষ্টা করে, বারবার ব্যর্থ হয়েও শান্ত থাকতে চেষ্টা করে। দেখুন দেখুন না, কাছে আসবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। লোকটি স্নেহার কাছে এসে খানিকটা বুঝে ঝুঁকে আসে। স্নেহা কাঁপতে শুরু করে। লোকটি ভেজা চুল বয়ে স্নেহার মুখের ওপর পানি ফোঁটা পড়ে। স্নেহা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ প্লিজ ছেড়ে দিন, এমনটা করবেন না। লোকটি হঠাৎ হাত বাড়িয়ে সুইচ বোর্ড থেকে লাইট জ্বালিয়ে দেয়। মুহূর্তে ঘর আলোকিত হয়ে ওঠে। দৃশ্যমান হয় পুরুষটির চেহারা, কিন্তু স্নেহা ভয়ে চোখ বন্ধ করে জপে যাচ্ছে না। ছেড়ে দিন। আলোটি স্নেহার ভীতু মুখখানার দিকে তাকিয়ে ঠোঁট টিপে সামান্য হাসে। এরপর তাকে কানের কাছে মুখ নিয়ে বলে, ওপেন ইউর ইয়েস যান। স্নেহার কুয়েরে লোকটি কণ্ঠস্বর পৌঁছতে সে চোখ খুলে লোকটির দিকে তাকায়। বিস্ময়ে তার মুখ থেকে বেরিয়ে আসে দুটো শব্দ, নীল ভাই। নীল স্নেহার মুখের ওপর উড়ে আসা বেবি হেয়ারগুলো ফু দিয়ে উড়িয়ে দেয়। স্নেহা চোখ বন্ধ করে ফেলে, আবার দ্রুত চোখ খোলে। তার চোখে পড়ে নীলের চোখ। সে একজনের মুগ্ধ তার সঙ্গে নীলের চোখ দিয়ে চেয়ে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তার চোখ এড়ায় না নীলের পিয়ার্সিং করা ভ্রু কিংবা নীলের ঠোঁটের বাঁকা হাসিতে তৈরি হওয়া টোল। কি বললেন প্রিন্সিপাল? সাদিয়া রাব্বির কাছে জানতে চায়। রাব্বি সাদিয়ার দিকে তাকিয়ে বলে, উনি আজ কলেজে যায়নি, তবে উনি বলেছেন হয়তো স্নেহার ডিপার্টমেন্ট হেড প্রফেসর ঋত্বিক জানবে। সাদিয়া তাকে তাড়া দেয় প্রফেসর কাছে কল করার জন্য। রাব্বি ফোন মিলিয়ে প্রফেসরের নাম্বারটিকে প্রথমবারেই রিসিভ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে আসা কণ্ঠটা রাব্বি খানিকটা চেনা লাগে, কিন্তু সে পাত্তা না দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আমি রাব্বি চৌধুরী বলছি। প্রফেসর ঋত্বিকের সাথে কথা বলতে চাই। জি বলুন, শুনছি স্যার। আমি আপনার ডিপার্টমেন্টের 2য় বর্ষের শিক্ষার্থী স্নেহা সাবিয়াতের ভাই বলছি। কলেজ আওয়ার তো অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু স্নেহা এখনও বাড়ি ফেরেনি। আজ কি কোনো স্পেশাল অ্যাক্টিভিটিস বা ক্লাস ছিল? রাব্বির কথাটা শুনে ফোনের ওপাশ থেকে লোকটি চল শক্ত হয়ে আসে। জি না, কলেজ যথাসময়ে ছুটি হয়েছে, এর বেশি কিছু বলার প্রয়োজন মনে করেন না প্রফেসর। তিনি ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেন। এরপর একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যান। কল বিচ্ছিন্ন হয়। সাদিয়ার রাব্বির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি বললেন তিনি? চলো পুলিশ স্টেশনে যাই, এভাবে কাজ হবে না। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প রং নাম্বার চলবে।